তাহলে দেখো আমরা আজকে হচ্ছে যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে, আজকে আমরা চেষ্টা করবো হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করার। কি বুঝতে বোঝা গেছে? ভাইয়া আমরা আর কথাবার্তা না বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। দেখো, তো আমরা হচ্ছে আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। তো আমরা আজকে যে টপিকসটা পড়বো তার নাম হচ্ছে ঘর্ষণ। কি বুঝতে বোঝা গেছে? ঘর্ষণ বা ঘর্ষণ বল। তো দেখো, ঘর্ষণ জিনিসটা কি? দুইটা তল, দুইটা অমসৃণ তল, ঠিক আছে, দুইটা অমসৃণ তল যখন একটা আরেকটার উপরে কি হতে চায়, গতিশীল হয় বা হতে চায়, ঠিক আছে, দুইটা অমসৃণ তল যখন একটা আরেকটার উপরে গতিশীল হয় বা হতে চায়, ঠিক আছে, তখন এই দুইটা অমসৃণ তলের সংযোগ স্থলে, এই দুইটা অমসৃণ তলের সংযোগ স্থলে হচ্ছে তাদের আপেক্ষিক গতির বিপরীত দিকে, আপেক্ষিক গতির বিপরীত দিকে হচ্ছে একটা বল কাজ করে, যেটাকে আমরা কি বলি, ঘর্ষণ বল বলি। তো আমি এক্সাম্পল দিয়ে হচ্ছে দেখাই। ফর এক্সাম্পল, এখানে একটা ভারী বস্তু আছে আর এখানে একটা হালকা বস্তু আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভর কম, এই বস্তুটার হচ্ছে ভর বেশি, আর এই বস্তুটার ভর রিলেটিভলি কম। তো আমি এই বস্তুটাতে এইদিকে হচ্ছে এক বল প্রযুক্ত করছি, ঠিক আছে, এই বস্তুটাতে হচ্ছে আমরা এইদিকে হচ্ছে এক বল প্রযুক্ত করছি। তাহলে দেখো, এই বস্তুটা এবং হচ্ছে এদের যে এই যে নিচে যে তলটা আছে, এই তলের যে সংযোগ স্থল, ঠিক আছে, এই সংযোগ স্থলে আপেক্ষিক গতির বিপরীতে হচ্ছে একটা কি কাজ করবে, বল কাজ করবে, যেটাকে আমরা কি বলতেছি, ঘর্ষণ বলতেছি। তো দেখো, এই অ্যাপ বল প্রযুক্ত করায় এটার ভর কম হওয়ায় এটা কি হয়েছে, গতিশীল হয়েছে, অর্থাৎ এটার আদিবেগ ছিল 0 এবং এটা এখন হচ্ছে একটা কি প্রাপ্ত হয়েছে, একটা ব্যাক প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। তাহলে স্থির বস্তুটা গতিশীল হয়েছে, ঠিক আছে, এই বলটা প্রয়োগ করায় স্থির বস্তুটা কি হয়েছে, এখানে গতিশীল হয়েছে। কি বলছে, বোঝা গেছে? তাহলে দেখো, এই দুইটা অমসৃণ তলের সংযোগ স্থলে তাদের আপেক্ষিক গতির বিপরীতে যেই বলটা কাজ করে সেটাকে আমরা কি বলতেছি, ঘর্ষণ বল বলতেছি। এবার এইটাতে হচ্ছে আমি অ্যাপ বল প্রযুক্ত করছি, ঠিক আছে, এটাতে অ্যাপ বল প্রযুক্ত করছি, কিন্তু এটার ভর বেশি হওয়ায় হচ্ছে এই বস্তুটার গতির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা স্থির ছিল, এখনো কি আছে, এটা স্থির আছে। কি বলছে, বোঝা গেছে? এটা ব্যাগ প্রাপ্ত হয় নাই। ওকে, তার মানে কি এদিকে ঘর্ষণ বল কাজ করবে না? আনসার হচ্ছে অবশ্যই এখনো কি কাজ করবে, এখনো এখানে ঘর্ষণ বল কাজ করবে। এই যে দেখো, এদের অমসৃণ তলের সংযোগ স্থলে এখনো কি কাজ করবে, গতি, যেদিকে আমরা বল প্রয়োগ করতেছি তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। তো এখানে যে ঘর্ষণটা কাজ করতেছে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। এটাকে কি বলা হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। আর এইটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ, এটাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ, ঠিক আছে, বা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। তাহলে ঘর্ষণের ডেফিনেশন আমরা কি দিছি, কোনো বস্তু, হ্যাঁ আসো। কি অবস্থা ভাইয়া, ভালো আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বসো। তাহলে ভাই আমরা যেটা বলছি, দেখো দুইটা তল, খেয়াল করো, আমরা মাত্র শুরু করছি, ঠিক আছে, মাত্র শুরু করছি আমরা। দুইটা তল যখন একটা আরেকটার উপরে কি হইতে চাইবে, দুইটা তল, আর ভাইয়া প্লিজ, প্লিজ রিকোয়েস্ট, আর কিছু করো না, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দুইটা তল যখন একটা আরেকটার উপরে কি হবে, গতিশীল হবে বা হতে চায়, তো এই দুইটা তল একটা আরেকটার উপরে গতিশীল হচ্ছে, এটার উদাহরণ হচ্ছে এটা, ঠিক আছে, এই বস্তুটা এদিকে যাচ্ছে আর এই তলটা এখানে কি আছে, ফিক্সড আছে। এমনও হইতে পারে তলটা এদিকে গতিশীল, বুঝছি কিনা? তাহলে এখানে একটা তলের সাপেক্ষে এই তলটা কি আছে, গতিশীল আছে, ঠিক আছে। অর্থাৎ তাহলে দুইটা তল যদি একটা আরেকটার সাপেক্ষে গতিশীল হয় বা হতে চায়, এখানে হচ্ছে আমি বল প্রয়োগ করছি কিন্তু বস্তুটা কি হয় নাই, গতিশীল হয় নাই, কিন্তু গতিশীল হতে চাইছে। বোঝা গেছে কিনা? তো দুই ক্ষেত্রেই হচ্ছে অমসৃণ, এই যে এদের যে অমসৃণ তল, এই অমসৃণ তলের সংযোগ স্থলে আপেক্ষিক গতির বিপরীত দিকে একটা বল কাজ করে, যেই বলটাকে আমরা কি বলি, ঘর্ষণ বল বলি, ঠিক আছে। সহজ ভাষায় যদি বলি, আহ কোন একটা বস্তুতে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা সরণ হইল না, তখন যেই ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কোন একটা বস্তুতে বল প্রয়োগ করছি, বস্তুটা সরণ হয়েছে, ব্যাগ প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। তো এই ব্যাগের বিপরীতে যে বলটা কাজ করবে সেটাকে আমরা কি বলতেছি, গতীয় ঘর্ষণ বলতেছি। বুঝছে কিনা? তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের উদাহরণ, আর এটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন বা চলমান ঘর্ষণ। ওকে, তো দেখো, ঘর্ষণ এই দুই প্রকার। তো স্ট্যাটিক ফ্রিকশনে যেটা হয়, স্থিতি ঘর্ষণে যেটা হয়, এই প্রযুক্ত বল এবং এই ঘর্ষণ বলের মান দুইটা কি হবে, সমান হবে, ঠিক আছে। এটাকে আমরা লিখতেছি এফ অফ এস দ্বারা। এফ অফ এস দ্বারা কি বুঝাচ্ছি, এস ফর হচ্ছে স্ট্যাটিক।
তাহলে স্থিতি ঘর্ষণে আমার এই যে স্থিতি ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল দুইটার মান কি হবে, সমান হবে। ওই জন্য বস্তুটা কি হচ্ছে না, সামনের দিকে আগাচ্ছে না। এই বস্তুটার উপর এদিকে যত বল প্রযুক্ত হচ্ছে এদিকেও তত বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই বস্তুটা সামনে আগাচ্ছে না। কিন্তু এখানে এখানে এই প্রযুক্ত বলটা গতীয় ঘর্ষণ বল থেকে কি হয়, বেশি হয়। দ্যাটস ওয়াই বস্তুটা সামনের দিকে আগায় যায়। তাহলে এই সিস্টেমটার উপরে টোটাল বাহ্যিক বল কত এখন? টোটাল বাহ্যিক বল হচ্ছে এখন দেখো, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে কি এফ কে। এটাকে আমরা কি ধারা লিখতেছি, এটাকে আমরা লিখতেছি হচ্ছে এফ কে ধারা। কে ফর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাহলে দেখো এই বলটা এদিকে কাজ করতেছে আর ঘর্ষণ বলটা এদিকে কাজ করতেছে। তাহলে এদের বাহ্যিক বলের সামেশনটা কত হবে? বাহ্যিক বলের সামেশনটা হচ্ছে এটা, বুঝছি কিনা? অর্থাৎ এই বস্তুর উপরে এখন কত বাহ্যিক বল কাজ করতেছে, এফ মাইনাস হচ্ছে কত এফ কে। এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু হচ্ছে সিস্টেমের ত্বরণ। এইটা ইকুয়াল টু কি হবে, সিস্টেমটার এম ইন্টু সিস্টেমের ত্বরণ। এম হচ্ছে বস্তুটার ভর আর এই হচ্ছে যেই ত্বরণে এটা সামনের দিকে এখন গতিশীল হবে সেটা হচ্ছে এটা, বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে এখানে এখানে প্রযুক্ত বল এবং গতীয় ঘর্ষণ বল যেটা, এই দুইটা কি হবে না, সমান হবে না। বাট এখানে কি হবে, সমান হবে। ওকে আচ্ছা, এরপর আরেকটা জিনিস মাথায় রাখিও, সেটা হচ্ছে এই যে স্থিতি ঘর্ষণ বল যেটা, স্থিতি ঘর্ষণ বল এই গতীয় ঘর্ষণ বলের চেয়ে অলওয়েজ কি হবে, বেশি হবে। অর্থাৎ কোন একটা বস্তু স্থির আছে ওইটাকে গতিশীল করতে আমাকে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে বা যে পরিমাণ আমার শক্তি খরচ হবে, কোন একটা গতিশীল বস্তুকে গতিশীল রাখতে চাচ্ছে কম খরচ, চাচ্ছে কম বল প্রয়োগ করতে হবে, বুঝছি কিনা? তো যার কারণে আমার গতীয় ঘর্ষণ বলটা স্থিতি ঘর্ষণ বলের চেয়ে অলওয়েজ কি হয়, কম হয়। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বেশি বলের প্রয়োজন পড়ে, ঠিক আছে, কিন্তু গতিশীল বস্তুকে গতিশীল রাখতে কম বলের প্রয়োজন পড়ে। তো ওই জন্য হচ্ছে এখানে ঘর্ষণের মানটা আমাদের কি হয়, কম হয়। বুঝা গেছে? তাহলে গতীয় ঘর্ষণটা অলওয়েজ স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে বা স্থিতি ঘর্ষণের চেয়ে কম হবে, এটা আমরা বুঝছি। আচ্ছা, তো এবার এবার খেয়াল করো, এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে এই বস্তুটার উপরে পৃথিবী কত বল প্রয়োগ করতেছে, এমজি বল প্রয়োগ করতেছে। এবং এই পৃথিবী অর্থাৎ এই যে তলটা এই বস্তুটার উপরে কোন দিকে অবিলম্বিক প্রতিক্রিয়া দিচ্ছে, এই বরাবর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া দিচ্ছে। কি বলছে, বোঝা গেছে? তাহলে এই আর এবং এমজি দুইটা কি হবে, অলওয়েজ সমান হবে। এই আর এবং এমজি দুইটা কি হবে, অলওয়েজ সমান হবে। পৃথিবী তাকে এমজি বলে টানতেছে, এই ভূপৃষ্ঠ তাকে কত বলে অবিলম্বিক প্রতিক্রিয়া দিচ্ছে, আর বলে অবিলম্বিক প্রতিক্রিয়া দিচ্ছে। এখানেও হচ্ছে এমজি বলে টানতেছে পৃথিবী এই বস্তুটাকে, এবং অবিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে পাচ্ছে, ঠিকঠাক উপরে। এবং এই আর এবং এমজি দুইটা কি হবে, সমান হবে। তাহলে আমরা বুঝছি স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ দুটোটা আমরা বুঝছি, বুঝছি না? কোনো সমস্যা আছে? নাই। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এবার এবার হচ্ছে আমরা আরেকটু হচ্ছে ভিতরে যাই। সো দেখো, আমরা দুইটা অমসৃণ তলের জন্য, এক জোড়া অমসৃণ তলের জন্য যদি আমরা হচ্ছে ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত নেই, ঠিক আছে, কি কি বলতেছি, এক জোড়া অমসৃণ তলের জন্য, এক জোড়া অমসৃণ তলের জন্য, ঠিক আছে, এক জোড়া অমসৃণ অমসৃণ তলের জন্য হচ্ছে তলের জন্য একজোড়া অমসৃণ তলের জন্য আমরা যদি ঘর্ষণ বল এবং হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া এটার অনুপাত যদি নেই, তাহলে এই অনুপাতটা কি আসে, একটা ধ্রুব সংখ্যা আসে। এটা কি আসে, একটা ধ্রুবক সংখ্যা আসে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র স্ট্যাটিক ফ্রিকশনের জন্য না, এটা কাইনেটিক ফ্রিকশনের জন্য সেম কথা। অর্থাৎ এখানে আমরা যদি এই যে ঘর্ষণ বল এবং হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া এর অনুপাত যদি নেই, তাহলে এই অনুপাতটা কি আসবে, একটা ধ্রুব সংখ্যা আসবে এক জোড়া নির্দিষ্ট অমসৃণ তলের জন্য, বুঝছে কিনা? তো এই ধ্রুব সংখ্যাটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয় এবং এইটাকে বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট। এটাকে কি বলা হয়, কোএফিসিয়েন্ট বলা হয়, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ আমরা বলতে পারি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে আমরা কি বলতে পারি, বাংলায় বললে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কি বলছি, বোঝা গেছে? এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এস দ্বারা লিখলাম। আর ওইখানে আমরা লিখতে পারি হচ্ছে কত, মিউ কে, যেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। কি বলছি, বোঝা গেছে? এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ওকে,
আচ্ছা, তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা আমরা বুঝছি। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক, একজোড়া নির্দিষ্ট অমসৃণ তলের জন্য ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত ধ্রুবক সংখ্যা হয়, সেই ধ্রুবক সংখ্যাটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণটা যদি স্থিতি ঘর্ষণ হয় তাহলে এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হবে, আর ঘর্ষণটা যদি চলমান ঘর্ষণ হয় তাহলে এটা কি হবে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হবে। বুঝছি কিনা? এই জিনিসটা আমরা বুঝছি, এই ফর্মুলাটা আমরা বুঝছি না? ডেফিনেটলি বুঝছি। তো এবার এইটা বুঝলে হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে মুছে দিচ্ছি। আচ্ছা, এইটার একক কি হবে দেখো, কে বলতে পারবা এটার একক কি হবে? প্রেমা বলো তো এটার একক কি হবে, মিউর একক কি হবে? এটার একক কি হইতে পারে দেখে বলো, সমস্যা নাই তো। কি হইতে পারে একক? তাসফি বলো তো কি হইতে পারে এটার একক? হ্যাঁ, একই জাতীয় দুইটা রাশি অনুপাত না? দেখো, হ্যাঁ বুঝি নাই, একক হবে না কেন? কারণ একই জাতীয় দুইশো রাশি অনুপাত। দেখো এটাও কি বল বোঝাচ্ছে, অবিলম্বিক প্রতিক্রিয়া এটাও কি বোঝাচ্ছে? এটাও নিউটন, এটাও নিউটন, নিউটন নিউটন কাটারি করলে এখানে কোনো একক থাকবে? থাকবে না। কি বুঝতে বোঝাইছে? তাহলে ঘর্ষণ গুণাঙ্কের কি থাকবে না? কোনো একক থাকবে না। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা বুঝছি, এই জিনিসটা আমরা বুঝছি। ওকে, তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এবার এবার একটু খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো আমরা যে ফর্মুলাটা পাইলাম সেটা হচ্ছে Fs ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে Fs ইকুয়ালস টু হচ্ছে কত, মিউ ইন্টু আর। Fs ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি তাহলে, মিউ ইন্টু আর লিখতে পারি। ওকে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে ঘর্ষণ বলের মান ডিপেন্ড করতেছে কিসের উপরে? ঘর্ষণ গুণাঙ্কের উপরে। এবং আর মানে কি? আর মানে হচ্ছে এমজি। আর মানে কি? এমজি। তাহলে এখানে আমরা লিখতে পারি মিউ ইন্টু কত লিখতে পারবো, এমজি লিখতে পারবো। স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে এটা, কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রেও সেম জিনিসটাই আমরা লিখতে পারবো। মিউ ইন্টু হচ্ছে কত, এম ইন্টু জি। এখানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন গুণাঙ্ক হবে, আর এখানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের গুণাঙ্কটা হবে। বুঝছি? তাহলে আমরা দেখতেছি ঘর্ষণ বলটা মিউ এর সমানুপাতিক। ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি হবে ওই তলে ঘর্ষণ বল বেশি কাজ করবে। তারপর আমরা দেখতেছি ভরের সমানুপাতিক। ভর যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি কাজ করবে। বুঝছি কিনা? তাহলে ঘর্ষণ বল কিসের কিসের সমানুপাতিক? ঘর্ষণ গুণাঙ্কের সমানুপাতিক আর ভরের সমানুপাতিক। কি বুঝতে বুঝাইছে? আর কোনো কিছুর উপর কি ডিপেন্ড করতেছে? জি তো ফিক্স, তাহলে জি এর উপর ডিপেন্ড করতেছে না, কারণ জি তো ফিক্স রাশি। আমি যদি এখান থেকে মঙ্গল গ্রহে চলে যাই তাহলে হচ্ছে জি এর উপরে ডিপেন্ড করবে। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই। এই প্রশ্নটা হচ্ছে আমাকে আনসারটা বলো, যে সাপোজ ধরো এরকম একটা তল আছে এবং এইখানে হচ্ছে আমার 15 কেজি ভরের বা হচ্ছে 25 কেজি ভরের, মানে অনেক ভারী একটা বস্তু, 25 কেজি ভরের একটা বস্তু আছে, এবং এইখানে হচ্ছে সারফেস বড় এরকম একটা বস্তু আছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে ব্যাডের যে ফোমটা থাকে এটা হচ্ছে ফোম, ফর এক্সাম্পল এটা হচ্ছে ফোম। তো এটার ভর হচ্ছে কত কেজি? 2 কেজি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এটাতে ঘর্ষণ বল বেশি কাজ করবে নাকি এখানে ঘর্ষণ বল বেশি কাজ করবে, তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, সিফাত বলো তো। আয়তন বেশি। আচ্ছা, কে 2 কেজির পক্ষে, কে কে আছো? সিফাত বন্ধুর পক্ষে থাকবে না? আচ্ছা, 25 কেজির পক্ষে কে কে আছো? 25 কেজির পক্ষে কে কে আছো? না, সবাইকে সবাইকে দিতে হবে, সবাইকে বলতে হবে 25 কেজির পক্ষে কে কে আছো বলো। তুমি 25 কেজির পক্ষে, তুমি ইমদাদ? না, নো, না ভোট হবে না, দিতে হবে একটা ভোট দিতে হবে। বলো 25, বলো তাড়াতাড়ি বলো ভাইয়া, 25 নাকি 2? তুমি 2। 25 কে আছে? 25, 25 তারপরে রিয়া। আরে আনতে একটা বলে দাও, এই যে এখানে ঘর্ষণ বল কোনটাতে বেশি কাজ করবে বলো। রেমা বলো। তুমি আবার চেঞ্জ করতেছো কেন স্টেটমেন্ট? রেমা বলো, ঘর্ষণ বল কোথায় বেশি কাজ করবে? আনসার হচ্ছে, দেখো ঘর্ষণ বল মনে হচ্ছে যে এটাতে বেশি কাজ করবে, কারণ হচ্ছে এটার এটার কি এরিয়া বড়। দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে এখানে ঘর্ষণ বল বেশি কাজ করবে। কিন্তু আমরা একটু আগে ঘর্ষণ বলের ফর্মুলাটা দেখছি, যে ঘর্ষণ বল ইকুয়ালস টু হচ্ছে কত, মিউ ইন্টু এম জি। মিউ এর উপর ডিপেন্ড করতেছে, এম এর উপর ডিপেন্ড করতেছে, এরিয়া আছে এখানে, এরিয়ার উপরে ডিপেন্ড করবেই না। তাহলে এখানে যেটার ভর বেশি ওইটার কি বেশি হবে, ওইটারই হচ্ছে ঘর্ষণ বেশি হবে। কি বলতে বোঝা গেছে? দেখো তোমরা নিজেরাই চিন্তা করো, আমার কাছে 15, 20, 25 কেজি ভরের একটা বস্তু আছে, ওইটাতে আমি বল প্রয়োগ করলাম। আমার কাছে একটা ফোম আছে যেটার আয়তন অনেক বড় বাট হালকা, ধুম করে একটা বল প্রয়োগ করলাম, এটা ধুম করে চলে গেছে। তাহলে কি ঘর্ষণ কাজ করছে? খুব একটা ঘর্ষণ কাজ করে না। কি বলতে বোঝা গেছে?
তাহলে ঘর্ষণ বল বেশি হবে কোনটাতে, যেটার ভর বেশি হবে সেটারই ঘর্ষণ বেশি হবে, এটাতে ডেফিনেটলি কি হবে, ঘর্ষণ বলটা আমাদের কম হবে, বুঝছি কিনা? ওকে ফাইন। তাহলে এটা আমরা বুঝছি। তাহলে ঘর্ষণ বল ডিপেন্ড করতেছে কিসের উপরে, অনলি ভরের উপরে। তো এবার এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, দেখো আমাদের এই ঘর্ষণ বলটা এবং এই যে অবিলম্বিক প্রতিক্রিয়া, এদের যে লব্ধি বল, এদের যে কি হবে, এদের যে লব্ধি বল, এই লব্ধি বলটা অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যেই কোণটা করে ওই কোণটাকে বলা হয় ঘর্ষণ কোণ। ওই কোণটাকে কি বলা হয়, ওই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ঘর্ষণ কোণ। কি বলছি, বোঝা গেছে? আমি আবারও বলি, ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে লব্ধি, এই লব্ধিটা অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যেই কোণটা করে ওই কোণটাকে কি বলা হয়, ঘর্ষণ কোণ বলা হয়। এখানের ক্ষেত্রেও সেম, এই যে এফ কে এবং আর এদের যে লব্ধি, এই লব্ধিটা অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যেই কোণটা করছে এই কোণটাকে কি বলা হবে, এই কোণটা হচ্ছে ঘর্ষণ কোণ। কি বলছে, বুঝছি কি বুঝি না? ওকে, তাহলে এই ঘর্ষণ কোণের মানটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কত, আমরা ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করি যে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। কিউ কোনটা, যার সাথে থিটা কোনটা করে নাই, লব্ধি যার সাথে থিটা কোনটা করে নাই, মানে কার সাথে করে নাই, এফএস এর সাথে করে নাই। তাহলে সেই এফএস টা বসবে কার সাথে, সাইন আলফা কজ আলফার সাথে। এখানে আলফাটা কত, এফএস এবং আর এদের মধ্যকার কোণ আলফাটা কত, 90, 90 কিনা, 90। তাহলে এখানে বসবে এফএস সাইন 90, তারপরে আমরা এখানে বসাচ্ছি হচ্ছে কত, এফএস কজ 90 যোগ হচ্ছে কত আর, বুঝছি কি বুঝি নাই, কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো সাইন 90 ডিগ্রি মান জানি হচ্ছে কত, 1, তাহলে এখানে শুধু এফএস থাকবে, কস 90 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, নিচে কত থাকবে, আর থাকবে। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়ালস টু কত পাইলাম, ট্যান থিটা ইকুয়ালস টু পাইলাম হচ্ছে আমরা এফএস বাই আর, বুঝছি যেখানে থিটাটা হচ্ছে কি ঘর্ষণ কোণ, থিটাটা হচ্ছে ঘর্ষণ কোণ। তো একটু আগেই দেখো আমরা এই এফএস বাই আর মানে ঘর্ষণ বল ডিভাইডেড বাই ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা কি বলছি, সেই অনুপাতটাকে আমরা বলছি হচ্ছে মিউ বা ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে কিনা, এই যে ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতটা আমরা কি বলছি, ঘর্ষণ গুণাঙ্ক বলছি। তাহলে আমরা বলতে পারি যে ঘর্ষণ কোণের টেনজেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। কি বলছি, বোঝা গেছে? ঘর্ষণ কোণের টেনজেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, বুঝছি কিনা? তার মানে এখানে আমরা আরো একটা সূত্র পেলাম যে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, মিউ। এটা চাইলে আমরা লিখতে পারবো, ট্যান থিটা ইকুয়ালস টু কত লিখতে পারবো, মিউ লিখতে পারবো। কি বলছি, বোঝা গেছে? তাহলে যেখানে ট্যান থিটা হচ্ছে ঘর্ষণ কোণ, এটা ইকুয়ালস টু হচ্ছে কত, মিউ, যেখানে মিউটা হচ্ছে আমরা কি বলছিলাম, ঘর্ষণ গুণাঙ্ক। এটা মিউ এসও হইতে পারে, এটা কি হইতে পারে, মিউ কেও হইতে পারে। ওকে ফাইন। তো এবার এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে এই যে থেতার মানটা তো আমরা বুঝছি যে ট্যান থিটার জায়গায় আমরা কত লিখতে পারি, ট্যান থিটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কত, এফএস বাই আর, যেটা কিনা হচ্ছে কিসের মান, মিউ এর মান, যেটা কিনা হচ্ছে কিসের মান, মিউ এর মান। কি বলছি বুঝছো, যেটা কিনা হচ্ছে আমাদের কিসের মান, যেটা কিনা হচ্ছে আমাদের মিউ এর মান। তো এবার এবার একটু খেয়াল করো, আমরা হচ্ছে ঘর্ষণ বলের মানটা বের করতে চাচ্ছি, একটা র্যান্ডম ডাটা দেওয়া আছে আমাদের। ফর এক্সাম্পল এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে কত কেজি, 10 কেজি, এই বস্তুটার ভর কত কেজি, 10 কেজি, এবং গ্র্যাভিটি কাজ করতেছে কত, গ্র্যাভিটি কাজ করতেছে হচ্ছে 9.8। ওকে, গ্র্যাভিটি কাজ করতেছে 9.8। তারপরে ঘর্ষণ গুণাঙ্ক এই যে মিউ, এই মিউ এর মানটা আমি দিয়ে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল কত, মিউ 1, এটার মান কত দিয়ে দিছি আমি, 0.1 দিয়ে দিছি। কি বলছি, বোঝা গেছে? এটার মান আমি কত দিয়ে দিছি, 0.1। তাহলে এখানে আমরা এবার হচ্ছে ঘর্ষণ বল এফ এর মান, এফএস এর মানটা হিসাব করে ফেলি। দেখো, তাহলে আমরা লিখতে পারি যে এফএস ইকুয়ালস টু কত হবে, মিউ ইনটু কত, আর। এটা বুঝছি কিনা, এফএস ইকুয়ালস টু কত, মিউ ইনটু আর, কোনো সমস্যা? তাহলে মিউ কত দেওয়া আছে, মিউ দেওয়া আছে 0.1, আর মানে কত, এমজি, আর মানে কত, এমজি, এম এর মান কত দেওয়া আছে 10, জি এর মান কত দেওয়া আছে 9.8। আমাকে একটু হিসাব করে বলো তো ঘর্ষণ বলের মানটা কত আসে, ঘর্ষণ বলের মানটা কত আসবে, এটা 1/10 আর এটা কত, 10 কাটাকাটি যাবে, তাহলে কত আসবে, 9.8 নিউটন। তাহলে ঘর্ষণ বলের মান কত, এই যে দেখো এই 10 কেজি ভরের বস্তুটার উপরে যেখানে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কত, 0.1, তো আমার এই 10 কেজি ভরের বস্তুটার উপরে ঘর্ষণ বল কত কাজ করতেছে, ঘর্ষণ বল কত কাজ করতেছে, 9.8 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা। তা আমি যদি এবার এই বস্তুটাকে এইদিকে, এই বস্তুটাকে এইদিকে যদি আমি চিত্র আরেকটা আঁকি তাহলে বুঝতে ভালো হবে। দেখো এইদিকে ঘর্ষণ বলটা কত কাজ করতেছে, দেখলাম যে আমরা
9.8 নিউটন বল কাজ করতেছে। তাহলে এবার আমি যদি এইদিকে বল প্রযুক্ত করি হচ্ছে 5 নিউটন, তাহলে বস্তুটা কি গতিশীল হবে? কারণ এইদিকে ঘর্ষণ বল কত কাজ করতেছে? 9.8 নিউটন। তাহলে আমি যদি 5 নিউটন বল প্রয়োগ করি তাহলে বস্তুটা গতিশীল হবে? হবে না। তাহলে বস্তুটা কি পেছনের দিকে আসবে? কারণ আমরা তো জানি যে কোন একটা সিস্টেমের উপরে এদিকে বল প্রযুক্ত হচ্ছে, এদিকেও বল প্রযুক্ত হচ্ছে। তখন আমরা বল দুইটার কি করব? সামেশন করব। তাহলে সামেশন করে যেদিকে হচ্ছে ডিরেকশন হবে, রেজাল্টেন্টের ডিরেকশন হবে, বস্তুটা ওইদিকে যাবে। তাহলে এদিকে কাজ করতেছে 5 নিউটন, এদিকে কাজ করতেছে 9.8 নিউটন। তাহলে এই দুইটা বাহ্যিক বলের রেজাল্টেন্ট এইদিকে হবে। তাহলে বস্তুটা এদিকে যাওয়ার কথা না, কিন্তু আমরা বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করছি, বস্তুটা কি এদিকে আসে? আসে না। তাহলে এখানে আসলে ব্যাখ্যাটা কি? এখানে ব্যাখ্যাটা হচ্ছে, দেখো আমি যে বললাম যে এখানে ঘর্ষণ বল 9.8 নিউটন কাজ করতেছে, আসলে ঘর্ষণ বল 9.8 নিউটন কাজ করতেছে না। কি বলছি বোঝা গেছে? তো ঘর্ষণ বল কত কাজ করতেছে? আমি 5 নিউটন ফোর্স দিলাম, ঘর্ষণ বলও কত কাজ করবে? 5 নিউটনই ঘর্ষণ বল কাজ করবে। কি বলছি বোঝা গেছে? এই যে বললাম এফ এবং এফ এস দুইটা কি হবে? যদি স্থির থাকে, স্ট্যাটিক হয়, তাহলে এফ এবং এফ এস দুইটা অলওয়েজ কি হবে? সমান হবে। অর্থাৎ আমি যদি 5 নিউটন বল প্রযুক্ত করি তাহলে এখানে কি হবে? ঘর্ষণ বলও কত কাজ করবে? 5 নিউটনই কাজ করবে। তাহলে এখানে যে মানটা আসলো, এই যে ঘর্ষণ বলের মান 9.8 আসলো, এটা কি? এটা হচ্ছে ঘর্ষণ, এই যে স্ট্যাটিক ফ্রিকশনের মানে ঘর্ষণ বলের সীমান্ত মান বা সর্বোচ্চ মান, ম্যাক্স ভ্যালু। এর চেয়ে যদি বেশি বল প্রয়োগ করো তাহলে বস্তুটা স্থির থাকবে না, গতিশীল হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছে? অর্থাৎ এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান। অর্থাৎ এই 10 কেজি ভরের বস্তুটাকে আমি 5 নিউটন বল প্রযুক্ত করলাম, এটা স্মরণ হবে না। কেন? কারণ এটার সীমান্ত মানটা কত? ঘর্ষণ বলের সীমান্ত মানটা কত? 9.8। 6 নিউটন বল প্রযুক্ত করলাম, গতিশীল হবে না, স্থিরই থাকবে। কি বলছি বোঝেছে? ফ্রিকশনাল ফোর্সও কত কাজ করবে? 6 নিউটন। 7 নিউটন বল প্রযুক্ত করছি, ফ্রিকশনও কত কাজ করবে? 7 নিউটন। 9.8 নিউটন বল প্রযুক্ত করছি, তখনও ফ্রিকশন কত কাজ করবে? 9.8 নিউটন, গতিশীল হবে না। কিন্তু আমি যদি একটু বাড়াই দিই, এরপরে 9.8 এর চেয়ে যদি আরেকটু ঘর্ষণ বল বাড়াই দিই, 10 নিউটন করে দিই, সাথে সাথে বস্তুটা গতিশীল হয়ে যাবে। ব্যাপারটা বুঝে গেছে? আমি যদি 9.8 থেকে 9.9 নিউটন করে দিই, এটা কি হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের হাইয়েস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু। এটা কি বের হয়েছে? এটা হচ্ছে এফএস ম্যাক্স বের হয়েছে। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্ত মান। অর্থাৎ এর চেয়ে বেশি বল যদি প্রয়োগ করো তাহলে বস্তুটা আর স্থির থাকবে না, এটা গতিশীল হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? সেম ভাবে তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা? আমি যদি 5 নিউটন বল প্রযুক্ত করি, ঘর্ষণ বলও কত কাজ করবে? 5 নিউটনই কাজ করবে, এর চেয়ে বেশি কাজ করবে না। এখানে যেটা বের হচ্ছে এই সূত্র দিয়ে, মিউ ইন্টু আর, মিউ এর মান বসাই, আর এর মানটা বসাই এমজি, যেটা আসে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান। মানে এই বলটা দেওয়ার আগ পর্যন্ত এর চেয়ে বেশি বল দিলে বস্তুটা গতিশীল হয়ে যাবে, বাট এই বলটা দেওয়া পর্যন্ত বস্তুটা কি থাকবে? স্ট্যাটিক থাকবে। সেম ভাবে গতিশীল বস্তুরও কি আছে? এই যে গতি ও ঘর্ষণ যে বল, যেটা এটারও কি আছে? একটা সীমান্ত মান আছে। সেই মানটা আমরা বের করে ফেলতে পারি। ফর এক্সাম্পল এফ কে, কোনো একটা বস্তুর ভর এম দেওয়া আছে, এখানেও আমরা সেম এক্সাম্পলটাই নিচ্ছি। ফর এক্সাম্পল এম এর মানটা কত? 10 কেজি, জি এর মানটা কত? 9.8 নিউটন, এবং মিউ এর মানটা আমি দিচ্ছি পয়েন্ট কত? ফর এক্সাম্পল 0.05। ঠিক আছে? এই যে বললাম আমার স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে, স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্টের চেয়ে, মানে ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে চলমান ঘর্ষণ গুণাঙ্কটা অলওয়েজ কি হবে? কম হবে নাকি বেশি হবে? কম হবে নাকি বেশি হবে? কম হবে। ঠিক আছে? গতি ও ঘর্ষণ গুণাঙ্কটা অলওয়েজ কম হবে। তো আমি কম ধরছি, এটাকে 0.1 ধরছি, এটাকে কত ধরছি? 0.05 ধরছি। বুঝছি কিনা? তাহলে এখানে কাইনেটিক এই যে ফ্রিকশনাল ফোর্স যেটা, সেটা কত আসবে? দেখো আমরা বের করে ফেলতে পারি যে মিউ ইন্টু হচ্ছে কত? এম ইন্টু জি। তাহলে আমাকে একটু ধুমধাম আনসারটা বলো তো। 0.05 ইন্টু এম এর মান হচ্ছে কত? 10, জি এর মান হচ্ছে কত? 9.8। তাহলে কত আসে? কত আসে ভাইয়া? 4.9 এত নিউটন। তাহলে এই যে 4.9 নিউটন বের হয়েছে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বলের সীমান্ত মান বা সর্বোচ্চ মান। এর চেয়ে বেশি ঘর্ষণ বল এই বস্তুর উপরে কখনো কাজ করবে না। কি বলছি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার এই যে আমরা ব্যাপার স্যাপার বললাম, স্থিতি ঘর্ষণ নিয়ে বললাম, চলমান ঘর্ষণ নিয়ে বললাম, তারপরে হচ্ছে আমরা এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে কথা বললাম, ঘর্ষণ কোণ নিয়ে কথাটা বলছি। এই সমস্ত ডাটা হচ্ছে এবার আমরা সামারি করি, এবং আমি তোমাদের থেকে হচ্ছে পরীক্ষা নিব। মানে পরীক্ষা নিব বলতে আমি জিজ্ঞেস করব, তোমরা হচ্ছে আমাকে আনসার দিবা। তাহলে আমি বুঝতে পারবো যে এই টপিকটা তোমরা কতটুকু বুঝছো। কি বুঝতে বোঝা গেছে? আমি সমস্ত জিনিস হচ্ছে মুছে দিচ্ছি এবার। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাব, এবং আজকের মধ্যে আমরা আশা করি এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখো আমি হচ্ছে এবার এখানে একটা গ্রাফ হচ্ছে লিখতেছি, আমি হচ্ছে এখানে একটা গ্রাফ লিখবো,
এবং এই গ্রাফটার আনসার হচ্ছে তোমরা আমাকে দিবা, ঠিক আছে? আমি জাস্ট ডাটাগুলো এখানে লিখবো। ওকে, তো ক্যালকুলেটরটা একটু নাও তোমাদের হাতে, যে কোনো একজনের হাতে ক্যালকুলেটরটা রাখো, যে কোনো একজনের হাতে হচ্ছে ক্যালকুলেটরটা রাখো। তাহলে এখানে আমরা লিখতেছি হচ্ছে প্রযুক্ত বল, তারপরে এখানে আমরা লিখতেছি হচ্ছে ঘর্ষণ বল, এখানে আমরা লিখতেছি হচ্ছে লব্ধি বল, এখানে আমরা লিখতেছি হচ্ছে লব্ধি ত্বরণ, এখানে আমরা লিখতেছি হচ্ছে বস্তুটার প্রকৃতি, বস্তুর প্রকৃতি, তারপর এখানে আমরা লিখতেছি হচ্ছে ঘর্ষণের প্রকৃতি, ঠিক আছে? এখানে আমরা লিখতেছি হচ্ছে ঘর্ষণের প্রকৃতি। তা আমি একটা র্যান্ডম একটা এক্সাম্পল হচ্ছে আমরা নিচ্ছি। ফর এক্সাম্পল, আমার কাছে এই যে বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে কত কেজি? 10 কেজি, ঠিক আছে? এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি এবং জি কত কাজ করতেছে? জি এর মান হচ্ছে 9.8 নিউটন, ঠিক আছে? মিউ এস কত? এই বস্তুটার উপরে মিউ এস হচ্ছে, আমরা আগের উদাহরণ যেটা নিলাম 0.1ই রাখি, এবং মিউ কে কত দেওয়া আছে? ফর এক্সাম্পল 0.05 এত দেওয়া আছে। কি বলছি, বুঝে গেছে? তো এবার এর উপর অবিলম্বিক প্রতিক্রিয়া কত? অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর, এই দিক বরাবর হচ্ছে আমরা বল প্রযুক্ত করব, এটা হচ্ছে প্রযুক্ত বল, আর এই দিকে হচ্ছে কি কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। এটা যদি চলমান হয়, গতিশীল হয়, তাহলে এটা হচ্ছে চলমান ঘর্ষণ হবে, স্ট্যাটিক থাকলে সেটা কি হবে? স্থিতি ঘর্ষণ হবে। এখানে হচ্ছে এমজি। ওকে, তাহলে আমরা এই এফএস এর সীমান্ত মানটা কত বের করে রাখি, এফএস এর সীমান্ত মানটা কত এবং এফ কে এর সীমান্ত মান মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা বের করে রাখি। একটু আগে যেটা আমরা বের করলাম যে মিউ ইন্টু কত হবে? মিউ ইন্টু এম ইন্টু হচ্ছে কত? জি। তাহলে মিউটা কত? এফএস, এটার মিউটা কত? মিউটা হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 9.8। তাহলে আমরা ক্যালকুলেট করলে এটা কত পাচ্ছিলাম? 9.8। এখানের ক্ষেত্রে আমরা লিখে ফেলি যে মিউ কে ইন্টু হচ্ছে এম ইন্টু হচ্ছে জি। তাহলে মিউ কেটা কত? পয়েন্ট হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে কত হবে? 10 ইন্টু হচ্ছে কত? 9.8। তাহলে এটা কত আসছিল? 4.92 নিউটন, তাই তো? 4.9 নিউটন, ঠিক আছে? এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান। তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমি হচ্ছে এখানে বল প্রযুক্ত করব, এই বস্তুটাতে হচ্ছে বিভিন্ন ধরনের কি প্রযুক্ত করব? এই বস্তুটাতে হচ্ছে আমি বিভিন্ন ধরনের বল প্রযুক্ত করব। তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, ফর এক্সাম্পল আমি বলতেছি হচ্ছে আমরা এখানে বল প্রযুক্ত করলাম কত? 5 নিউটন, ঠিক আছে? এই বস্তুটার উপরে আমি কত বল প্রযুক্ত করছি? 5 নিউটন। শশী আমাকে বলো তো এখানে ঘর্ষণ বলের মান কত হবে? এখানে ঘর্ষণ বল কত কাজ করবে ভাইয়া, বলো? আমি 5 নিউটন বল প্রযুক্ত করছি, ঘর্ষণ বল কত কাজ করবে? কেন ভাইয়া 2 নিউটন হয় নাই? একটু আগে আমি বলছি যে যত বল প্রযুক্ত করব ঘর্ষণ বলও তত কাজ করবে। কি বলছি, বুঝা গেছে? বল যত প্রযুক্ত করব ঘর্ষণ বলও কত কাজ করবে? ততই ঘর্ষণ বল কাজ করবে। কি বলছি, বুঝা গেছে? তাহলে আমরা দেখতেছি এই 10 কেজি ভরের বস্তুটার উপরে যেখানে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.1, ঠিক আছে? তাহলে এটার এই যে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে 9.8, মানে এই বস্তুটাকে গতিশীল করতে 9.8 নিউটনের চেয়ে বেশি বল প্রযুক্ত করতে হবে। যদি 9.8 বা 9.8 এর চেয়ে কম বল প্রযুক্ত করি, তাহলে এই বস্তুটা গতিশীল হবে না, কারণ এই বস্তুটার স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে কত? 9.8। এর চেয়ে কম বল প্রযুক্ত করলে বস্তুটা গতিশীল হবে না। তাহলে আমি যদি এর চেয়ে কম বল প্রযুক্ত করি, তাহলে ঘর্ষণ বল কত কাজ করবে? প্রযুক্ত বল যত, ঘর্ষণ বলও তত। ওই জন্য হচ্ছে বস্তুটা গতিশীল হচ্ছে না, কারণ আমার এইদিকে যত কাজ করতেছে এদিকেও তত কাজ করতেছে। কি বলছি, বুঝা গেছে? আর এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এটা কিন্তু প্রযুক্ত হচ্ছে না। তাহলে আমি 5 নিউটন বল প্রযুক্ত করছি, ঘর্ষণ বলের মানও কত হবে? 5 নিউটন হবে। লব্ধি বল কত হবে সিফাত? লব্ধি বল হবে 0। ওইদিকে 5 নিউটন, এদিকে 5 নিউটন, লব্ধি বল 0। তাহলে লব্ধি বল 0 হলে ত্বরণও কত? 0, কারণ F ইজ ইকুয়াল টু এম এ, এম তো 0 হইতে পারবে না, তাহলে ত্বরণ 0। তো বস্তুটা কেমন থাকবে তাহলে? বস্তুটা ডেফিনেটলি স্থির থাকবে, এবং এই ঘর্ষণটা কোন ধরনের ঘর্ষণ? স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ, এটা আমরা বুঝছি, ঠিক আছে? এবার হচ্ছে আমি ফর এক্সাম্পল 7 নিউটন বল প্রযুক্ত করছি, তাহলে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বলও কত হবে? 7 নিউটন। লব্ধি বল কত হবে? লব্ধি বল হবে 0। ত্বরণ কত হবে? 0, স্থির থাকবে, এবং এটাকে কি বলবো? স্ট্যাটিক ফ্রিকশন বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি 9.8 নিউটনই বল প্রযুক্ত করছি, তাহলে এখন ঘর্ষণ বল কত হবে? 9.8 নিউটনই হচ্ছে ঘর্ষণ বল হবে, ঠিক আছে কিনা? লব্ধি বল 0, ত্বরণ কত? 0। এটা কি? এটা হচ্ছে এখনো স্থির আছে, চলমান হওয়ার উপক্রম, মানে একটু পরেই আর একটু বেশি ফোর্স দিলে এটা কি হয়ে যাবে? চলমান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চলমান হওয়ার উপক্রম, স্থির আছে। কি
কি বলছি বোঝা গেছে, স্থির আছে বা চলমান হওয়ার উপক্রম। এবং এটা হচ্ছে কেমন ফ্রিকশন, এটাও স্ট্যাটিক ফ্রিকশন। এটাও কি ফ্রিকশন, ডেফিনেটলি এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এবার হচ্ছে আমি এই যে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যেটা, তার চেয়ে বেশি বল প্রযুক্ত করছি। ফর এক্সাম্পল আমি 12 নিউটন বল প্রযুক্ত করছি, তাহলে এখন ঘর্ষণ বল কত কাজ করবে? আনসার হচ্ছে এখন এই যে তোমরা যে 2.8 আনসার দিলা, সেটা হচ্ছে 9.8 থেকে বিয়োগ করে দেন আনসার দিলা, ঠিক আছে? তো মাথায় রাখো, যখনই হচ্ছে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে বেশি বল প্রযুক্ত করব, বস্তুটা আর স্থিরই থাকবে না, সেটা কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। তো এখন আমাদের আর স্থিতি ঘর্ষণের কোনো কথাই হচ্ছে আমরা বলবো না। কি বুঝতে বোঝা গেছে? অর্থাৎ বস্তুটা অলরেডি কি হয়ে গেছে, এবার গতিশীল হয়ে গেছে। তো এবার আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে কথা বলবো না। কি বুঝতে বোঝা গেছে? এবার সম্পূর্ণ টপিকসটা হবে কিসের উপরে, গতি ও ঘর্ষণের উপরে। ঠিক আছে, আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে যখন বেশি বল প্রযুক্ত করব, তখন বস্তুরা যেহেতু আর স্থির থাকবে না, গতিশীল হয়ে যাবে। তাহলে সমস্ত ডাটা কম্পেয়ার করব আমরা কিসের সাথে, গতি ও ঘর্ষণের সাথে। তাহলে দেখো, কোন একটা বস্তুকে গতিশীল যখন থাকবে, তখন গতি ও ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা কত? এই 10 কেজি ভরের বস্তুটা যখন গতিশীল থাকবে, তখন গতি ও ঘর্ষণ যেটা কাজ করবে, ওইটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? ম্যাক্সিমাম ভ্যালু 4.9 নিউটন। তাহলে অর্থাৎ ঘর্ষণ বলের মান চলমান অবস্থায় এই বস্তুটার ঘর্ষণ বলের মান 4.9 এর চেয়ে বেশি হতেই পারবে না। আমি যত বলই প্রযুক্ত করি না কেন, এই যে ঘর্ষণ বলের মান, গতি ও ঘর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? 4.9 নিউটন। এবার আমি যত বেশি বল প্রযুক্ত করি না কেন, ঘর্ষণ বলের মান এর চেয়ে বেশি হবেই না। কি বলছি বোঝা গেছে? ঘর্ষণ বল কত কাজ করবে? এতই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘর্ষণ বল কত কাজ করবে? 4.9 নিউটন। কারণ গতি ও ঘর্ষণ বলের, হ্যাঁ, বরাবরই কাজ করবে, কারণ এটা হচ্ছে গতি ও ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। চলমান অবস্থায় এই গতি ও ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা কত? 4.9 নিউটন। আমি এবার যত বেশি বল প্রযুক্ত করি না কেন, ঘর্ষণ বলটা কত কাজ করবে? 4.9 নিউটনই কাজ করবে। এর চেয়ে বেশি কাজ করার কোনো অপশন নাই। কি বলছি বোঝা গেছে? আর বাকি যে পরিমাণ বল থাকবে, অর্থাৎ 12 মাইনাস 4.9 কত আসে আমাকে একটু বলো তো? 7.1 নিউটন। এইটা হচ্ছে আমাদের লব্ধি বল। এই লব্ধি বলে হচ্ছে সিস্টেমটা কি হবে, সামনের দিকে আগাবে। এই লব্ধি বলের কারণে কি পাবো এবার? এই সিস্টেমটা ত্বরণ পাবো। অর্থাৎ আমি যদি এখন এই সিস্টেমটা ত্বরণ বের করতে চাই, এই গতিশীল সিস্টেমটা ত্বরণ, এটা কত ত্বরণে গতিশীল হবে? 12 নিউটন বল প্রযুক্ত করাই, তার উপর লব্ধি বল কত কাজ করলো? 7.1 নিউটন। তাহলে এটা ত্বরণ কত হবে? ত্বরণ এই ইকুয়ালটা আমরা কি লিখি? এফ বাই কত? এম। তাহলে বল কত? বল হচ্ছে 7.1। বল এটার উপরে লব্ধি বলটা কত? 7.1 ডিভাইড বাই হচ্ছে কত, তার এম হচ্ছে 10। তাহলে কত আসে? তাহলে এটা আসে কত? 0.71, তাই তো? তাহলে ত্বরণ হবে কত? 0.71। এটা বুঝছি কিনা, সমস্যা কারো? তাহলে এটা কি, আর এটা তাহলে কেমন এখন? চলমান। এই বস্তুটা কেমন? চলমান। এবং এটাকে আমরা বলবো, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এটাকে আমরা কি বলবো? ডেফিনেটলি এটা কাইনেটিক ফ্রিকশন। বাস, আমি আরো কয়েকটা ডাটা একটু দেখে ফেলি। 15 নিউটন, তোমরা আমাকে বলো যে এখানে ঘর্ষণ বল কত কাজ করবে? ইন দা 4.9ই কাজ করবে, কারণ এর চেয়ে বেশি ঘর্ষণ বল কাজ করার কোনো অপশন নাই, এটাই ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে লব্ধি বলটা কত একটু ধুমধাম বলো। হ্যাঁ, 10.1। ঠিক আছে, ত্বরণটা বলে ফেলো ধুমধাম। 1 কত? 1.01। তারপর এটা চলমান এবং এটা কি কাইনেটিক ফ্রিকশন। আমি আরো কয়েকটা ডাটা নিই। 17 নিউটন নিলাম, এটা 4.9 নিউটন। বলো কত আসে? 17 মানে, হ্যাঁ, 12.1 নিউটন। ত্বরণটা কত? এটাকে 10 দ্বারা ভাগ দাও। 1.21। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ। এত এমএস ইনভার্স টু চলমান থাকবে। এই হচ্ছে ডাটা, বুঝছি কিনা? এবার আমরা হচ্ছে এটা গ্রাফটা দেখে ফেলি। দেখো, হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা? এটা বুঝতে কোনো সমস্যা? এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? হ্যাঁ, বুঝিনি, আরেকবার একটু বলো তো ভাইয়া। হুম হুম এটাই নর্মাল ত্বরণ। সিস্টেমের ত্বরণ যেটা, সেটাই নর্মাল ত্বরণ। কি বুঝতে বুঝে গেছে? এই সিস্টেমের উপরে এখন কত বল প্রযুক্ত হচ্ছে দেখো। আমি 15 নিউটন বল প্রযুক্ত করলাম, ঘর্ষণ বল কত কাজ করছে? 4.9 নিউটন। এটার উপরে রেজাল্টেন্ট বাহ্যিক ফোর্স যেটা এখন কাজ করতেছে মূলত, সেটা হচ্ছে কত? 10.1 নিউটন। ওইটার থেকে ত্বরণ যেটা বের হবে, সেই ত্বরণেই হচ্ছে এই সিস্টেমটা আগাবে। এছাড়া এটার আর কোনো ত্বরণ থাকবে না। বুঝতে বোঝা গেছে? তো এবার একটা আমরা গ্রাফ দেখবো। দেখো, এবার হচ্ছে আমরা একটা গ্রাফ দেখবো। সো গ্রাফ দেখার জন্য হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে মুছে দিচ্ছি।
এই জিনিসগুলো মুছে দিচ্ছি। দেখো এই জিনিসগুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি, তো একটু খেয়াল করবা। ভাইয়া কথাবার্তা বলিও না, আহ, আজকে বলিও না কথাবার্তা। দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাদেরকে ছেড়ে দিব আমি এটা শেষ করি। এবার এই যে আমরা একটা গ্রাফ দেখবো, এই গ্রাফের আমরা এই পাশে রাখবো হচ্ছে প্রযুক্ত বলকে, এই পাশে কাকে রাখবো? প্রযুক্ত বলকে রাখবো। আর এইখানে আমরা রাখবো হচ্ছে কাকে? ঘর্ষণ বলকে। এই জায়গায় রাখবো হচ্ছে আমরা ঘর্ষণ বলকে। তাহলে এবার খেয়াল করো, আমি যখন 5 নিউটন বল প্রযুক্ত করছি তখন ঘর্ষণ বল কত কাজ করছিল? আমি যখন 5 নিউটন বল প্রযুক্ত করছি, ঘর্ষণ বলও কত কাজ করছে? 5 কাজ করছে, ঠিক আছে কিনা? আমি যখন 7 নিউটন বল প্রযুক্ত করছি তখন ঘর্ষণ বলও কত কাজ করছে? এই যে ধরো এটা 5 হলে 6 7 এখানে, ঠিক আছে কিনা? তাহলে এই যে এখানে পাবো বস্তুটা, তার মানে আমি যত নিউটন বল প্রযুক্ত করতেছি প্রযুক্ত বলও কত ততই হচ্ছে, ঠিক আছে কিনা? তো ফাইনালি এটা কতক্ষণ পর্যন্ত রিপিট হয়েছে? আমি যখন 9.8 নিউটন বল প্রযুক্ত করছি ঘর্ষণ বলও কত ছিল? 9.8 ছিল। আমি যখন 9.8 নিউটন বল প্রযুক্ত করছি ঘর্ষণ বলের মানও কত হয়েছে? 9.8 নিউটন, ঠিক আছে? ঘর্ষণ বলের মানও কত হয়েছে? 9.8 নিউটন। এবং এইটাকে আমরা বলতেছি কি? এফএস ম্যাক্স ভ্যালু 9.8 নিউটন যেটা, ঠিক আছে? আমি 5 নিউটন বল প্রযুক্ত করছি, ঘর্ষণ বল 5, 7 নিউটন, ঘর্ষণ বল 7, 9.8 নিউটন বল যখন প্রযুক্ত করছি ঘর্ষণ বলের মানও কত? 9.8 নিউটন। কি বলছে, বোঝা যাচ্ছে? প্রযুক্ত বল যত ঘর্ষণ বল কত তত। কিন্তু আমি যখন এর চেয়ে বেশি বল প্রযুক্ত করছি, 9.8 এর চেয়ে বেশি বল প্রযুক্ত করছি, বস্তুটা আর কি নাই? স্থির নাই, সে কি হয়ে গেছে? গতিশীল হয়েছে। তাহলে এবার আমাকে তাকে গতিশীল ডাটার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি যখন 9.8 এর চেয়ে বেশি বল প্রযুক্ত করলাম, ফর এক্সাম্পল হচ্ছে আমি কত? 12 নিউটন বল প্রযুক্ত করলাম। আমি হচ্ছে কত নিউটন বল প্রযুক্ত করলাম? 12 নিউটন বল প্রযুক্ত করলাম। তখন ঘর্ষণ বলের মানটা কত? ঘর্ষণ বলের মানটা হবে এখন কত? 4.9 নিউটন। কি বুঝতে বোঝাইছে? ধুম করে ঘর্ষণ বলটা কমে যাবে, কমে গিয়ে কত হয়ে যাবে? 4.9 নিউটন হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? এখানে না, এই জায়গায় এসে ঘর্ষণ বলের মান কত হয়ে যাবে? 4 অর্থাৎ এর থেকে 1 বাড়ালেও কত হয়ে যাবে? 4.9 নিউটন হয়ে যাবে। কি বলছে, বোঝা গেছে? ঘর্ষণ বল কাজ করবে 9.8 এর চেয়ে 0.1 বাড়াইলেই সেটার ঘর্ষণ বল কত হয়ে যাবে? 4.9 নিউটন বল হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমি যতই বাড়াই না কেন, আমি 15 নিউটন করি, 17 নিউটন করি, 15 নিউটন করি, 17 নিউটন করি, যতই করি না কেন ঘর্ষণ বলের মান কতই থাকবে? এই 4.9 নিউটনই থাকবে, এর চেয়ে বেশি হইতে পারবে না। কি বলছে, বোঝা গেছে? কারণ এটা গতীয় ঘর্ষণের কি মান? সর্বোচ্চ মান। বুঝছি কি বুঝি নাই? ওকে, এবার আমরা হচ্ছে ত্বরণের ডাটাটা দেখে ফেলি। দেখো আমরা হচ্ছে ত্বরণের ডাটাটা দেখে ফেলি। এইখানে হচ্ছে আমরা প্রযুক্ত বলকে রাখি, এইখানে আমরা প্রযুক্ত বলকে রাখি, আর এই জায়গায় হচ্ছে আমরা কাকে রাখবো? ত্বরণকে রাখবো। তাহলে এবার একটু খেয়াল করো তো, যখন প্রযুক্ত বলের মান 5 নিউটন ছিল ত্বরণ 0, 7 নিউটন ছিল ত্বরণ কত? 0। তাহলে বলের মান আমি 5 করতেছি, 7 করতেছি, বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে আমি 9.8 নিউটন পর্যন্ত বল প্রযুক্ত করছি। ওই অতটুকু পর্যন্ত ত্বরণ কত? 0.000 দেখাচ্ছে, ঠিক আছে? ত্বরণ এখনো বাড়তে পারে নাই, ত্বরণ কত? 0.000 দেখাচ্ছে। কিন্তু আমি যখন 9.8 এর চেয়ে একটু বেশি, এটাকে আরেকটু এদের সাথে মিলাই রাখি, 9.8 নিউটন বল যখন আমি প্রযুক্ত করছি, বাড়াইতে বাড়াইতে কি বলছি, বোঝা গেছে? ত্বরণ কত? 0.000 ছিল। এই যে ত্বরণ কত? 0.000। 9.8 নিউটন পর্যন্ত ত্বরণ কত? 0.0 ছিল। এরপরে যখন আমি বেশি বল প্রযুক্ত করছি 9.8 এর চেয়ে, মানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে যখন বেশি বল প্রযুক্ত করছি, ত্বরণের মান পাওয়া শুরু হয়েছে। এই যে ত্বরণের মান কত পাইছি? 0.71। আরো বেশি যখন বল প্রযুক্ত করছি ত্বরণের মান আরো বেড়ে গেছে, আরো যখন বেশি বল প্রযুক্ত করছি ত্বরণের মান আরো বেড়ে গেছে। তাহলে আমরা দেখতেছি এই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে প্রযুক্ত বল যত বাড়তেছে ত্বরণের মানটাও সমানুপাতিক হারে কি হচ্ছে? তত ইনক্রিজ হচ্ছে। বোঝা গেছে কিনা? তাহলে এই পাশে হচ্ছে আমরা ত্বরণকে রাখলাম। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত ত্বরণটা 0 থাকবে। এরপরে যত বল বাড়াইতে থাকবো ত্বরণের মানটা কত কি হইতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বলের সাথে আমাদের কিসের সম্পর্ক? ত্বরণের সম্পর্ক। সেই ব্যাপার স্যাপার গুলো হচ্ছে আমরা বুঝছি, এগুলো আমরা বুঝছি। এবার এগুলা যদি বুঝি, আমরা হচ্ছে এবার নেক্সট টপিকে হচ্ছে চলে যাচ্ছে, নেক্সট টপিকে চলে যাচ্ছে। তো আমি একটু আস্তে আস্তে একটু রাখো। ইমদাদ ভাই এগুলো একটু মুছে ফেলো তো ভাইয়া। ঘর্ষণের টপিকস এর পরে হচ্ছে দেখো আমরা রৈখিক এবং কৌণিক, ঠিক আছে? রৈখিক এবং কৌণিক এদের সম্পর্কগুলো একটু দেখে ফেলি, ঠিক আছে? তো এদের সম্পর্ক বলতে রৈখিক, রৈখিক হচ্ছে সরল
এবং হচ্ছে কৌণিক সরণের মধ্যে সম্পর্কটা দেখব। তারপর হচ্ছে রৈখিক ব্যাগ এবং হচ্ছে কৌণিক ব্যাগের মধ্যে সম্পর্কটা দেখব। তারপর হচ্ছে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে আমরা কি দেখব, সম্পর্কটা দেখব। কি বলতে বুঝাইছে? কৌণিক ত্বরণ। তো এখানে হচ্ছে কৌণিক ব্যাগটা দেখব, ওকে, আর হচ্ছে ত্বরণটা আমরা হচ্ছে দেখব। তো দেখো এখানে তিনটা সূত্র, এই তিনটা সূত্র আমরা মাথায় রাখলে হচ্ছে, তিনটা সূত্র হচ্ছে আমরা মাথায় রাখবো। তো রৈখিক সরণ থেকে কৌণিক সরণে যাওয়ার নিয়মটা হচ্ছে s ইজ ইকুয়াল টু হচ্ছে r থেটা। s ইজ ইকুয়াল টু কত? r থেটা। এখানে s টা কি বোঝাচ্ছে? s টা হচ্ছে রৈখিক সরণ, s টা হচ্ছে রৈখিক সরণ এবং এই থেটাটা হচ্ছে কৌণিক সরণ। কি বলছে, বুঝা গেছে? থেটাটা হচ্ছে তার কৌণিক সরণ। তো ফর এক্সাম্পল এই যে একটা বস্তু, ফর এক্সাম্পল এই যে একটা বস্তু, এই বস্তুটা এইখান থেকে এইখানে আসছে, কি বুঝতে বোঝা গেছে? কত কোণ করছে? থেটা কোণ করছে। তাহলে এই যে দূরত্বটা অতিক্রম করছে, সেই দূরত্ব ডিভাইডেড বাই সময় ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এস বা রৈখিক সরণ। আর কৌণিক সরণ থেটাটা কি? সে এখানে যত কোণ করছে, ঠিক আছে, এই কোণটাই হচ্ছে আমার কৌণিক সরণ। কি বুঝতে বোঝা গেছে? এই কোণটাই হচ্ছে কৌণিক সরণ, ওকে। আচ্ছা, এরপরে রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগ। দেখো রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু হচ্ছে আর ওমেগা। ভি ইকুয়ালস টু কত হবে? আর ওমেগা হবে। ভিটা হচ্ছে রৈখিক ব্যাগ, ওমেগাটা হচ্ছে কি ব্যাগ? কৌণিক ব্যাগ। আর আরটা হচ্ছে রেডিয়াস, অর্থাৎ যেই রেডিয়াস জুড়ে হচ্ছে বৃত্তটা ঘুরতেছে সেটাই হচ্ছে তার আর। তো আমরা জানি রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগের মধ্যে কোণটা অলওয়েজ কত হয়? 90 ডিগ্রি হয়, ঠিক আছে। রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগের মধ্যকার অলওয়েজ কোণটা কত হয়? 90 ডিগ্রি হয়। কারণ কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন ওই বস্তুর উপরে রৈখিক ব্যাগ ভি এটা কাজ করে কোন দিকে? অলওয়েজ স্পর্শক বরাবর। অর্থাৎ আমি যদি এদিকের কথা চিন্তা করি, তাহলে রৈখিক ব্যাগের দিক হবে কোন দিকে? স্পর্শক বরাবর। কিন্তু কৌণিক ব্যাগ ওমেগা, সেই ওমেগার ডিরেকশন কোন দিকে হবে? অলওয়েজ বাইরের দিকে অথবা ভেতরের দিকে। কি বুঝতে বুঝাইছে? অর্থাৎ এই রৈখিক ব্যাগের সাথে ওমেগা এর মধ্যকার কোণটা অলওয়েজ কত হবে? 90 ডিগ্রি। ভি ও ওমেগা এর মধ্যকার কোণটা কত? এর মধ্যকার কোণটা সর্বদা কত হবে? 90 ডিগ্রি হবে। কি বুঝতে বুঝাইছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওমেগা। এটা হচ্ছে রৈখিক ব্যাগ এবং কৌণিক ব্যাগের মধ্যে সম্পর্ক। ত্বরণের ব্যাপারে যদি বলি, এ ইজ ইকুয়াল টু কত হবে? আর আলফা। এখানে এ হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ এবং আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ এবং আর হচ্ছে রেডিয়াস, যে রেডিয়াস জুড়ে হচ্ছে ঘুরতেছে সেটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা তিনটা হচ্ছে আমাদের লাগবে, এগুলো আমরা মাথায় রাখবো। আমাদের এর পরে যে টপিকসটা আমরা দেখব সেটা হচ্ছে জড়তার ভ্রামক। আমরা এর পরে যে টপিকসটা দেখব সেটা হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। তো ভাইয়া খেয়াল করবা, লাস্ট টপিক মোটামুটি এটা আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। এরপরে আমরা সিকিউ সলভ করব। এরপরে